অনেকগুলো আলোচনা ছিল। এই প্রত্যাবর্তন ফলে বাংলাদেশের যে রাজনীতিতে একটা ঝড় চলছে, সেই ঝড়ের কি থেমে যাওয়ার শঙ্কা দেখছেন কিনা? ধন্যবাদ আপনাকে। আসলে এই সংক্ষিপ্ত সময় এটা নিয়ে আলোচনা করার খুবই টাফ, এতে করে অনেক কিছু আমরা মিস করে ফেলবো। তবে যেটা বলা যায় সেটা হচ্ছে 6314 দিন পর তিনি দেশে ফিরে এলেন। এটা ওনার যাওয়ার যে মুহূর্তটা, উনি যেভাবে দেশ ছেড়েছেন বা নির্বাসনে যেভাবে আমরা বলি নির্যাতিত হয়েছিলেন, এবং তার যে ফিরে আসা, বিশেষ করে গণ অভ্যুত্থান পরবর্তী এই সময়টিতে, এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিশেষ করে আপনি দেখে থাকবেন গত বিশেষ করে জুলাই গণ অভ্যুত্থান যে বাস্তবায়নের যে সনদটা স্বাক্ষর হলো 18 অক্টোবর, সেটা হওয়ার পরবর্তীতে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে যে মতবিরোধ দেখা দিয়েছে বিভিন্ন ইস্যুতে, কেউ কাউকে সহ্য করতে পারছে না, ধরেন যে কোনো একটা স্টেটমেন্ট সেটাও ভিন্নভাবে নেওয়া হচ্ছে, সব কিছুর কাউন্টার দেওয়া হচ্ছে, পাল্টা কাউন্টার, কেউ বলছেন ধর্মকে ব্যবহার করছেন, এভাবে একে অপরের বিরুদ্ধে যে নানান ধরনের যে অভিযোগ যেগুলো হচ্ছে, তো সেই সময়টিতে বিশেষ করে তখনই কিন্তু একটা নেতৃত্বের শূন্যতা বা একটা মানে নেতাদের যেই আপনার ভারী কি যে বিষয়গুলো, তখনই এটা আমরা ফিল করি যে এটা নেতৃত্বের একটা শূন্যতা দেখা গেছিল। হ্যাঁ, সেই মুহূর্তটিতে, সেই সময়টিতে, এবং তার যে দেশে আসা নিয়ে যেই আসবেন কি না, কবে আসবেন, সংখ্যা তৈরি হয়ে গিয়েছিল, সংখ্যা তৈরি হয়ে গিয়েছিল বা করা হয়েছিল, যেভাবে আমরা বলি যে উনি হয়তো আসবেন না, নানান ধরনের কিন্তু আলোচনা চলেছে। তো সব কিছুতে আসলে পানি দিয়ে, সব ছাইয়ের মধ্যে পানি দিয়ে তিনি এলেন, এবং তার যেই রাজস্বিক যে প্রত্যাবর্তন, এটা এক কথায় ঐতিহাসিক। এখানে আপনার যে মানুষের যে স্রোত, যে বাঁধ ভাঙা নেতা কর্মীদের যে মধ্যে যে উচ্ছ্বাস, উদ্দীপনা তাকে ঘিরে এবং তার স্বপ্নকে ঘিরে, এটা মানুষের এই মানে আজকে যে বড় দিনটা, এই দিনটাকে আরো রঙিন করে তুলেছে বলে আমি মনে করি। একটা বিষয় যে শোন ভাই, যেটা বলি যে অল্প সময় একটা কথা আছে যে 1/11-এর সময় যে ষড়যন্ত্র শুরু হয়েছিল, সেই ষড়যন্ত্রের সবচেয়ে বেশি সাফারার বিএনপি, জিয়া পরিবার, খালেদা জিয়া এবং তারেক রহমানের দেশে ফেরার মধ্য দিয়ে সেই ষড়যন্ত্র কি পরাজিত হলো, নাকি সেই ষড়যন্ত্র এখনো কন্টিনিউ আছে? দেখেন, ষড়যন্ত্র যারা, এটা কিন্তু আলাদা একটা তত্ত্ব আছে, ষড়যন্ত্র তত্ত্ব। তো যারা ষড়যন্ত্র করার, তারা কিন্তু যুগে যুগে বিভিন্ন সময়ের প্রেক্ষিতে তারা এটা করেই যাবেন। এখন সেটার জন্য আপনি আমি বসে থাকলে তো হবে না। যাদের যে কাজ তারা কিন্তু সেটা করবে, এবং তারেক রহমান কিন্তু সেভাবেই নিজেকে মানসিকভাবে প্রস্তুত করে নিয়েছেন, এবং সামনের দিনে যে প্রোডাক্টিভ যেই রাজনীতি, উৎপাদনের যে রাজনীতি, উন্নয়নের যে রাজনীতি, এবং দেশকে নিয়ে যে তার চিন্তাভাবনা, সেদিকেই তিনি থাকতে চান। আর যে ষড়যন্ত্রের কথা বললেন, সেই ষড়যন্ত্র তো হয়েছেই, এবং 5 তারিখের পরে, 5ই আগস্টের যে অভ্যুত্থানের পরে সেই ষড়যন্ত্রের মাত্রাটা হয়তো কমে গেছে, তবে অব্যাহত আছে। এগুলো সময়, টাইম টু টাইম এগুলো হয়তো ভ্যারি করবে, এগুলো হয়তো আস্তে আস্তে তাদের নখগুলো তখন বের করবে। না, এই সময়টাতে শুনবে, যেটা বলছি যে যেহেতু ষড়যন্ত্র অনেক আলোচনা এসছে যে -2 থেকে -4-এ চলে এসছে, সেই সময় বড় চ্যালেঞ্জ তারেক রহমানের সামনে। আমার প্রশ্ন হলো যে ফেসিবাদ বিরোধী যে শক্তিগুলো ছিল, এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ যে ফেসিবাদ বিরোধী শক্তিগুলোর মধ্যে ঐক্য রক্ষা করা। সামনে নির্বাচনকে কেন্দ্র করে যে ফাটল দেখা দিয়েছে, তারেক রহমানের আজকের বক্তব্যের মধ্যে সেই ফাটলকে রিমুভ করবার মতো কিছু দেখেছেন কিনা? অবশ্যই আছে। উনি তো সবার আগে দেশ, উনি যে গাড়িতে করে আসছেন সেটাই সবার আগে বাংলাদেশ লেখা। আপনি দেশের উন্নয়ন, দেশের অগ্রগতি, এটাই কিন্তু ওনার প্রায়োরিটি, এবং এই জন্যই তিনি বিশেষ করে এসে বলেছেন কি বিশৃঙ্খলা যেটা, সেটা দূর করতে হবে। আপনার যে দেশে যে বিশৃঙ্খল একটা পরিস্থিতি চলছে, যে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি বিভিন্ন জায়গায়, সেটাকে তিনি অ্যাড্রেস করেছেন, এবং তিনি সবাইকে নিয়ে সামনের দিকে এগোতে চান, এবং একটা নতুন ধারার রাজনীতি তিনি শুরু করতে চান নতুন বাংলাদেশে। ধন্যবাদ রনি ভাই। একটা বিষয় সবচেয়ে খেয়াল করবেন যে হাদির মৃত্যুর পরে যে কয়েকটি ঘটনা ঘটেছে, ছায়ানটে হামলা, ডেইলি স্টারে হামলা এবং প্রথম আলোতে হামলা, এর পরে কিন্তু একটা সময় ছিল কি এক প্রকার মানে রোয়েশ হয়ে কথা বলা হচ্ছিল। এখন একেবারে বলা হচ্ছে যে মোটামুটি বাংলাদেশের 2টা ধারা আছে, তো যে কলকাতা কেন্দ্রিক যে ধারাটা, আপনি যেটা নিজেই বলেন আর কি, সেই ধারাটা সবাই কিন্তু এখন ওপেন হয়ে গেছে। তারা বলছে যে এই মুহূর্তে বিএনপিকেই তাদের একমাত্র সেফগার্ড হিসেবে গ্রহণ করছে, প্রকাশ্য এটা।
আমার প্রশ্ন হলো, বিএনপি যে ভোটটাকে আজীবন বেস ভোট হিসেবে রিসিভ করে এসছে, তারেক রহমান দেশে এসে এই যে দুইটা ধারাকে কিভাবে সমন্বয় করবেন? জি, ধন্যবাদ। যে যেখান থেকে আমাকে শুনছেন, আমাদের দেখছেন, সবাইকে আমার সালাম এবং কৃতজ্ঞতা। আজকে স্বাভাবিকভাবে বিএনপির নেতাকর্মীরা এবং সাধারণ মানুষের মধ্যে এমন একটা উৎসাহব্যঞ্জক এবং উদ্দীপনাময় অবস্থা তৈরি হয়েছে, যেটা আসলে অনুমান করাই যাচ্ছিল আগের থেকে এবং খুব স্বাভাবিক। কিন্তু এই উচ্ছ্বাস উদ্দীপনাটা যদি আপনি একটা সাধারণ জনগণের কল্যাণে, ধরেন একজন রিক্সাওয়ালা, একজন সিএনজি চালক, একজন কৃষকের ভাগ্য উন্নয়নের বা ভাগ্য পরিবর্তনের ক্ষেত্রে সংযুক্ত করতে না পারেন, তার সাথে সম্পর্কিত না পারেন, তাহলে এই ইভেন্টের কোনো মানে দাঁড়াবে না, অর্থ থাকবে না। ফলে আপনারা আবেগতাড়িত, মানুষের আবেগ তার পার্শ্ববর্তী, তার সংশ্লিষ্ট মানুষকে প্রভাবিত করে। ফলে আমরা বিএনপির বিপুল নেতাকর্মীদের দীর্ঘ সময়ের এই আবেগকে বুঝতে পারছি। এই আবেগ দ্বারা আমরাও, আশেপাশের লোকজনও যারা বিএনপি করে না, সাধারণ মানুষ, তারাও প্রভাবিত, এবং সেটা স্বাভাবিক। কিন্তু এটা মনে রাখতে হবে যে এই যে উৎসাহ, উদ্দীপনা এবং আকাঙ্ক্ষার তৈরি হয়েছে তার আগমনকে কেন্দ্র করে, সেটাকে সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নের পরিবর্তনে কাজে লাগানোটাই হলো আসল চ্যালেঞ্জ। এবার আপনি যে প্রশ্ন আসলেন, সরাসরি আপনার উত্তরে চলে যাই। দেখেন, ডেমোক্রেসি কি? ডেমোক্রেসি হইল সোশ্যাল ডায়লগ ছাড়া গণতন্ত্র হয় না। কিন্তু আমাদের এখানে সোশ্যাল ডায়লগটা ভেঙে ফেলা হয়েছিল, সমাজটাকে ওয়ান ডাইমেনশনাল করে ফেলা হয়েছিল। যে আপনি তথাকথিত প্রগতিশীলতার নামে ইসলাম বিদ্বেষী বয়ান উৎপাদন করা, মুক্তিযুদ্ধের একটা আওয়ামী বয়ান উৎপাদন করা, আমরা জানি হাসিনার এগুলো মানে ওয়েল নোন, এগুলোর বিরুদ্ধে গণ অভ্যুত্থান হয়েছে। গণ অভ্যুত্থান হওয়ার পরে আপনি ইমিডিয়েট জুলাইয়ের নামে, এবার জুলাইকেও আপনি, হাসিনা যেরকম ৭১-কে একটা পার্টিজান ন্যারেশন বানাই ফেলছে, এবার জুলাই গণ অভ্যুত্থান এটা ন্যাশনাল ফেনোমেনা। এখানে সমস্ত দল, নির্দল, অদল, শিশু থেকে শুরু করে, হ্যাঁ, হকার থেকে শুরু করে, রাস্তার টোকাই থেকে শুরু করে, গৃহবধূ থেকে শুরু করে, কে ছিল না? হিন্দু, মুসলিম, পাহাড়ি, কে ছিল না? ফলে এটা কোনো পার্টিজান ফেনোমেনা না। কিন্তু এইবার এক দল হলো জুলাইয়ের ঠিকাদার, আর বাকি সব গাদ্দার। এভাবে বিভাজন করার মধ্য দিয়ে জুলাইয়ের যে স্পিরিট জেগে উঠেছিল, যেটা জুলাইয়ের অর্জন, যেটাকে আমরা বলি সলিডারিটি, এই সলিডারিটিকে আপনারা নষ্ট করে দিলে, মানুষের নষ্ট করে তো দিলেনই, এটা একটা হতাশায় পরিণত হলো ১.৫ বছর পরে, এবং আজকে জননিরাপত্তাই নাই মানুষের। তো এরকম একটা অবস্থায় আমরা দেখলাম হাদির এই নির্মম হত্যাকাণ্ড, এবং নির্মম হত্যাকাণ্ডের পরে রাষ্ট্র একটা অসহায় অবস্থায় ফাংশন করতেছে। প্রধান উপদেষ্টা খুব আবেগী বক্তব্য দিলেন, কিন্তু বিচারের কোনো কথা তার নাই, জানাজার বক্তৃতার কথা বলছি। তো এমন একটা অবস্থায় তারপরে এসে, হ্যাঁ, এখানে ডেইলি স্টার প্রথম আলোকে পরিকল্পিতভাবে আক্রান্ত করা হলো, এবং ডেইলি স্টার প্রথম আলোর যে বিগত দিনের ভূমিকা, সেই সমালোচনা আমরা করেছি, এখনও করি, ভবিষ্যতেও করব। কিন্তু করার মধ্য দিয়ে এখন যেটা হলো, ওনাদের আক্রান্ত হওয়ার মধ্য দিয়ে, এবং ওনারা সহযোগিতা চাইলেন রাষ্ট্রের, এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ, এটা মতিউর রহমান নিজেই বলেছেন যে রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি প্রথম আলো সংশ্লিষ্ট, এবং কেউ কেউ বলে যে এই সরকার প্রথম আলো সংশ্লিষ্ট সরকার, তারপরেও তাদের অফিসে আগুন জ্বলে। এর চেয়ে দুঃখজনক তার কিছু হয় না, এর চেয়ে হতাশাজনক তার কিছু হয় না। কেন? মতিউর রহমানের ভাষা বলছি এটা কেন? তার মানে এই যে আমাদের গোটা গণমাধ্যম, আপনি জানেন, আমি অন্য জায়গার থেকে আর্গুমেন্ট এটা শেষ করি। তার মানে এইটা নাহিদ ইসলাম বলতে সরকারের ভিতরের একটা অংশের ইন্ধন ছাড়া এটা সম্ভব না। হাদির হত্যাকাণ্ড, তার প্রতি জনগণের ইমোশন, এটা একটা জিনিস, আর পরিকল্পিতভাবে এই মিডিয়াগুলো এবং কালচারাল অর্গানাইজেশনগুলোতে আক্রমণ, এটা আরেকটা জিনিস। দুইটাকে একাকার করা যাবে না। মানে এখন এই ভিকটিম বিকাম কিলার্স, একটা বিখ্যাত থিওরি আছে। প্রথম আলো ডেইলি স্টারের উপর আক্রমণ করার মধ্য দিয়ে আপনি কি করলেন? যারা এটা করলো, যে প্রতিক্রিয়াশীল শক্তি করলো, তারা করার মধ্যে দিয়ে এখানে যে আমরা একটা গণতান্ত্রিক পুনর্গঠনের প্রক্রিয়া চাচ্ছিলাম, শুধু রাষ্ট্রীয়ভাবে না, সাংস্কৃতিক, সামাজিকভাবে, সেটাও আপনারা ক্ষতিগ্রস্ত করলেন। এখন আমরা যে প্রথম আলো সমালোচনা করে আসতেছি দীর্ঘ সময় ধরে, 15-16 বছর ধরে, তার ন্যারেটিভ পলিটিক্সের, তার বয়ান উৎপাদনের, তার প্রপাগান্ডা পলিটিক্সের, এখন সে আক্রান্ত হওয়ার কারণে আমরা তার পাশে গিয়ে দাঁড়িয়েছি। আমরা তীব্র ভাষায় নিন্দা জানাচ্ছি। এই নিন্দার সুযোগ নিয়ে আরেক গোষ্ঠী আবার ওই পুরানা ফ্যাসিবাদের বয়ানে ফেরত যাচ্ছে, যেটা আপনি বললেন, সেটা যাওয়া যাবে না। প্রথম আলোর নিন্দা করব, প্রথম আলোর প্রতিরোধ ভাঙতে আসলে, সাংবাদিকদের গায়ে হাত দিতে আসলে আমরা নিজে দাঁড়াইয়া প্রতিহত করব, প্রতিরোধ করব। এট দ্য সেম টাইম তার মতাদর্শিক যে পজিশন, সেটার বিরুদ্ধে আমরা পুরো সোচ্চার ভূমিকাও পালন করব। আমি যদি বলি, দুইটা একসাথে চলবে, কিন্তু একটা আরেকটা দিয়ে স্যাবোটেজ করা যাবে। রনি ভাই যে কাজ করছেন, পুরো 17 বছর বিএনপি এককভাবে নেতৃত্ব দিয়ে যে ফেসিবাদের বিরুদ্ধে মানে আন্দোলন চালিয়ে গেছে, সেটার পরিণতি 24-এ এসে, তাই তো? এখন প্রশ্ন হলো, যারা দীর্ঘ সময় ফেসিবাদের পক্ষে বয়ান উৎপাদন করেছে, তারা যখন বিএনপির পক্ষে আসছে এবং বিএনপি সেগুলোকে রিসিভ করছে, তাহলে বিএনপির যে, আমি শুরুতে যে প্রশ্ন, বিএনপির যে বেস ভোটার, সেখানে কোনো আঘাত লাগে? এটা শেষ করি। এখন
বিএনপির পক্ষে আসা বা বিপক্ষে আসার কোনো সুযোগ, বিএনপি কোনো ইডিওসেন্ট্রিক পার্টি না। আপনি এতদিন আওয়ামী লীগের দালালি করছেন, আচ্ছা এখন আপনি তারেক রহমানের তেল মারা শুরু করবেন? নো, এটা ডেঞ্জারাস ফেনোমেনা। কারণ হইলো লিকুইড, এটাকে বলে হইলো আপনার তরল বুদ্ধিজীবিতা এবং লিকুইড সোসাইটি। যে বুদ্ধিজীবী আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ, বিএনপির সময় বিএনপি, জামাতের সময় জামাত হয়ে যায়, সে যে সমাজটা তৈরি করে এটাকে বলে লিকুইড সোসাইটি। এখানে কোনো ক্যারেক্টারওয়ালা মানুষ তৈরি হয় না, সব সুবিধাবাদী ক্ষমতামন্ত্রী মানুষ তৈরি হয়। এই জন্য গণতন্ত্রে সোশ্যাল ডায়লগ লাগে। আপনি যদি আওয়ামী লীগ করে থাকেন, কোনো ফৌজদারি অপরাধ করে যদি না করে থাকেন, আপনি আওয়ামী লীগ নিয়ে থাকেন। আপনি যদি বিএনপি সমর্থক হন, আপনি যদি ফৌজদারি অপরাধ না করে থাকেন, আপনি বিএনপি নিয়ে থাকেন। আপনি যদি জামাত সমর্থক হন, আপনি জামাত নিয়ে থাকেন। এনসিপি হলে এনসিপি নিয়ে থাকেন। কিন্তু এই কমিউনিটিগুলো, এই যে আপনার এক একটা সম্প্রদায় যদি আমি বলি সমাজে, প্রত্যেকটা সম্প্রদায়, হ্যাঁ, এবং অন্য ধর্ম সম্প্রদায় বা ধর্মহীন সাংস্কৃতিক সম্প্রদায়, প্রত্যেকটা সম্প্রদায়ের মধ্যে একটা ডায়ালগের অবস্থায় এলো গণতন্ত্র। না, আমি যেটা বলছি এখন আপনার প্রশ্নে আমি আসতেছি, বুঝতে পারেন নাই এক সম্প্রদায়, এটা তার জন্য সমন্বয় করবেন কিভাবে? তারেক রহমান না শুধু রাষ্ট্র, যদি আপনি গণতান্ত্রিক রাষ্ট্র, আমি বলি বিএনপি কথা বলি। আজকে যেহেতু তারেক রহমান দেশে ফিরেছেন, বিএনপি কিনা আলোচনা করি। বিএনপি, আমি দীর্ঘ বছর যারা বিএনপির জন্য কাজ করেছে, বিএনপির জন্য আপনার পয়েন্টটা বুঝতে পারছি, আমাকে একটু মেক করতে দেন। এইবার সমাজে এই যে সম্প্রদায়গুলো, এই সম্প্রদায়গুলোর মধ্যে যে সম্প্রদায়গুলো বিগত আমলের ফ্যাসিবাদের আপনার তলবি বাহক বা ফ্যাসিবাদকে শক্তিশালী করার ভূমিকা পালন করেছে, তারা এসে আজকে গণতান্ত্রিক পুনর্গঠনের অংশীদার হয়ে বিএনপির দালালি করতে পারবে কিনা, পারার মধ্য দিয়ে দালালি বলছে না, তারা যখন বিএনপির পক্ষে কথা বলছে, দালালি, এটা আপনিও ভদ্রভাবে না বললেও মানুষ এটা দালালি ভাবেই নিবে, অসুবিধা নেই, আমি বলে দিচ্ছি। হ্যাঁ, দেওয়ার মধ্য দিয়ে বিএনপি শক্তিশালী হয় কিনা? নো, শক্তিশালী হয় না, হওয়ার কোনো কারণ নেই। এবং বিএনপি এটা ওয়েলকামও করে নাই। বিএনপি কি বলছে? তাদের যে মত বিনিময় সভা ডাকলো, এই যে মিডিয়াগুলোকে, বিভিন্ন সম্পাদকদেরকে, তারা কি প্রথম আলো ডেলিস্টারকে ডাকছে, আমার দেশকে ডাকে না এমন তো না, তারা সবাইকে তো ডাকছে, সমস্ত মিডিয়াকে ডাকছে, সমস্ত মতাদর্শের প্ল্যাটফর্মকে ডাকছে। ডাকার মধ্যে দিয়ে তারা কি বলছে? ডাকার মধ্যে বলছে আপনারা সমালোচনা করেন, আপনার কাছে চাচ্ছে সমালোচনা। এবার আপনি নিজেই যদি তেলের ডিব্বা নিয়ে হাজির হন, হ্যাঁ, যেটা আমাদের সমস্যা, এটা আমাদের জাতিগত সমস্যা, হ্যাঁ, আপনার তারেক রহমানের প্রশংসা কেন করতে হবে? সে চাচ্ছে সমালোচনা, আপনি কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করে দেশকে দাঁড় করান। ফলে এখানে একটা কথা বলে আপনি এই পয়েন্ট শেষ করি। দেখেন, অবাধ স্বাধীনতা বললে কিছু নেই। আপনার এটা আমি বারবারই বলি যে আপনার ফ্রাঙ্কফুরিদের একটা থিওরি আছে, টলারেন্সি রিকোয়ার আ মোরাল এজেন্সি। যেমন ধরেন আপনি বিগত 15 বছর আওয়ামী লীগের দালালি করার মধ্য দিয়ে আপনি আপনার মোরাল এজেন্সি নাই করে দিচ্ছেন, আপনার মোরাল লেজিটিমেসি নাই কোনো, যে এখন আপনি জাতির বিবেক হিসেবে কথা বলবেন। বিএনপি ভালো না মন্দ আপনার বলার দরকার নেই, বলার রাইট আপনি হারাইছেন। এখন গণতান্ত্রিক পুনর্গঠনের নামে, ভিন্ন মতের সহাবস্থানের নামে, টলারেন্সির নামে আপনার দরকার নেই। প্রচুর টলারেন্সিওয়ালা লোক আছে সমাজে কথা বলার জন্য। হ্যাঁ, এই জন্য এখন আপনি বলতেছেন যে হ্যাঁ, যে লোকটা 15 বছর আওয়ামী লীগকে সার্ভ করলো, আওয়ামী লীগের দালালি করলো, এখন এসে সে বিএনপি দালালি করার মধ্য দিয়ে হ্যাঁ, ভিন্ন মত, বহুমত, গণতন্ত্র প্রতিষ্ঠা হবে না। গণতন্ত্রের মানে হলো যে ফ্যাসিস্টিক যে এলিমেন্ট আছে, যে মতাদর্শকে সার্ভ করার মধ্যে যে মোরাল এজেন্সি নষ্ট করেছে, তাকে পুনর্গঠন করা, তাকে সংশোধন হইতে হবে কিভাবে? একটা পেইনফুল প্রসেসের মধ্যে। মানে কি? প্রথমে সে তার ভুল স্বীকার করবে যে আমরা একটা অন্যায় করেছি, করার মধ্য দিয়ে সে নতুন গণতন্ত্র, এই যে গণঅভ্যুত্থানের মধ্যে যে নতুন সোশ্যাল কন্ট্যাক্ট তৈরি হয়েছে, এটা তো গণমাধ্যম কর্মী, গণমাধ্যমকেও রপ্ত করতে হবে। আপনি তখন আওয়ামী লীগের দালালি করছেন বা প্রশংসা করছেন, এখন হরে ধরে বিএনপি সমালোচনা শুরু করে দিবেন প্রশংসা করা। এটা সমাজকে ক্ষতিগ্রস্ত করবে, সমাজকে আপনার সামাজিক চরিত্রবান এবং সমাজকে গঠনমূলক আপনার সমালোচনার দিকে নিতে বরং ক্ষতিগ্রস্ত করবে আপনার এই ভুল পাল্টানোটা। এই জন্য আপনি যে প্রশ্ন করেছেন, ডেফিনেটলি বিএনপি এটা হলো এই যে ডায়লগের পরিস্থিতি, বিভিন্ন সম্প্রদায় যে হ্যাঁ, সেখানে এবং আপনার জাতি গঠনের জন্য কি লাগবে? জাতি গঠনের জন্য এখন লাগবে আমরা কি তাহলে এক গোত্রকে আরেক গোত্রের বিরুদ্ধে লড়াই দিব? ন, এখানে ইসলামী মূল্যবোধ যেটা আছে এটাও যেরকম আমাদের গুরুত্ব দিতে হবে সমাজকে পুনর্গঠনের জন্য, এট দ্য সেম টাইম কালচারাল ডাইভার্সিটি যারা চর্চা করতে চায় তাদের অধিকারকে প্রোটেক্ট করা রাষ্ট্রের দায়িত্ব। কিন্তু আপনার ধারাটা, আপনার মতাদর্শটা রাষ্ট্রের উপর চাপিয়ে দিয়ে বাকিগুলোকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক করার যে প্রক্রিয়া এতদিন ছিল, সেই জায়গা থেকে বের করে আনাটাই বিএনপির জন্য মূল চ্যালেঞ্জ। আপনার কাছে শোনার আগে একটা বিষয় বলে যায়, প্রশ্ন করে যায়। বিষয়টা এরকম, আপনি যদি বাংলাদেশের রাজনীতিকে একেবারে সেন্টার রাইট থেকে এক্সট্রিম রাইট, সেন্টার লেফট থেকে এক্সট্রিম লেফট, এই পুরো সময়টা যদি দেখেন, যে সেন্টার লেফট থেকে এক্সট্রিম লেফট পর্যন্ত পুরো যতগুলো সংগঠন আছে, যতগুলো প্রতিষ্ঠান আছে, উদীচী বলেন, যতগুলো আছে, তার পুরো বেনিফিটটা কিন্তু আওয়ামী লীগ পেয়েছে। এখন প্রশ্ন হলো, এই যে এতগুলো প্রতিষ্ঠান আছে, বিভিন্ন অর্গানাইজেশন আছে, বিভিন্ন কিছু আছে,
তারা কি কোনো কারণে কোনো একটা দলের নিচে গিয়ে আশ্রয় নিতে পারে কিনা এই সময়? না, পারে না। এটা শুনবো, শুনবে আপনার কাছে প্রশ্ন হলো একেবারে সহজ বিষয় যেটা, যে ৭৫ পরবর্তী সময় থেকে শুরু করে এখন পর্যন্ত যদি আইন শৃঙ্খলা বলেন, রাষ্ট্র কাঠামোর ভঙ্গুর অবস্থা সবচেয়ে বেশি এখন। এই সময়ে তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন, সাথে যদি বলি যে এই সময়ে বড় ধরনের কথা আসছে যে এই সময় বাংলাদেশে একটা উগ্রপন্থার উত্থান হচ্ছে, এই দুইটা বিষয় নিয়ে তারেক রহমান দেশে ফিরেছেন। আজকে তার দেশে ফেরাটা যে কোনো রাষ্ট্রপ্রধানের চাইতেও বেশি নিরাপত্তা পেয়েছেন উনি। তার মানে উনার সম্মানটা ওই পর্যায়ে চলে গেছে। এখান থেকে উনি কিভাবে এটাকে সমন্বয় করবেন বলে মনে করেন আপনি? না দেখেন, উনি আসার পরে বেশ কিছু ওনার যদি আপনি স্টেপ বাই স্টেপ ফলো করেন, যে বিমানবন্দর থেকে নামার পরেই তিনি তাকে যারা স্বাগত জানালো, এরপরে তিনি যথারীতি প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানালেন, এরপরে খালি পায়ে দেশের মাটি স্পর্শ করলেন। মাটি স্পর্শ করলেন, এরপরে হাত নাড়তে নাড়তে সেই 4 ঘন্টা আপনার এয়ারপোর্ট থেকে 300 ফিট গেলেন। তারপরে সেখানে একটা সাদামাটা একটা চেয়ার তিনি নিলেন, তার জন্য নির্ধারিত যে চেয়ারটি সেটি রেখে তিনি একটা কাঠের চেয়ার, যেটা তিনি ইউজ টু, বিশেষ করে আমরা যখন টকশোতে দেখতাম যে চেয়ার, ওই রকম একটা চেয়ার তিনি নিলেন। তারপরে ওনার বক্তৃতা যদি দেখেন, উনি প্রথমত সৃষ্টিকর্তা বা আল্লাহর প্রতি উনি শুকরিয়া আদায় করেছেন। তারপরে তিনি স্টেপ বাই স্টেপ যে সমস্যাগুলো বাংলাদেশের এখন, অল্প কথায় 10 মিনিটের মতোই বক্তৃতা দিয়েছেন। এর মধ্যে তিনি বিশৃঙ্খলার কথাগুলো এনেছেন, শহীদ হাদির কথা এনেছেন, যে তিনি প্রশাসনিক নির্বাচনী ব্যবস্থার প্রতি যে তার যে ইয়ে ছিল সেদিকে যেতে হবে। তারপরে সর্বশেষ তিনি যারা উপস্থিত দেশের জনগণ তাদেরকে তিনি এক হওয়ার জন্য তিনি বলেছেন কি, আই হ্যাভ এ প্ল্যান। লাস্টে বললেন যে উই হ্যাভ এ প্ল্যান ফর দ্য কান্ট্রি। তো তার তো একটা এই যে মানে দীর্ঘ যে প্রবাস জীবন, এই প্রবাস জীবনে তিনি আগের যে তারেক রহমানকে আমরা দেখেছি, সেই 2002 থেকে 2007 পর্যন্ত আমরা যে তারেক রহমানকে দেখেছি, তখন আমরা তার সংবাদগুলো বেশ গুরুত্ব সহকারে কভার করতাম, এবং তখনও তিনি কিন্তু যথেষ্ট ধৈর্যশীল ছিলেন। হ্যাঁ, তখন তিনি মূলত অ্যাক্টিভ পলিটিক্সে ওনার যে পদপদবীর যে পলিটিক্স, যেটা সিনিয়র যুগ্ম মহাসচিব তিনি হয়েছিলেন 2002 সালে। এরপরে তিনি ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন, ছাত্রদলের প্রতিনিধি সম্মেলন করলেন, করে তিনি কিন্তু একটা পর্যায়ে দলটাকে তিনি সংগঠিত করেছেন সেই 2006 সাল পর্যন্ত। এরপরে দেখেন, বিশেষ করে ওই সময় তো আপনার দীর্ঘ সময় একেবারে মাঠে থেকে কাভার করেছেন, আমি জানি। আমার প্রশ্ন হলো, ওই সময় তারেক রহমানকে যে নিয়ে বিতর্কগুলো তৈরি হয়েছিল, সেই বিতর্কগুলোর বাস্তবতা এবং সেই বিতর্ক কি এখন তাকে পিছে থেকে টেনে ধরতে পারে কিনা? দেখেন, ওই সময় যেই বিতর্কগুলো তৈরি করা হতো সেটা হচ্ছে হাওয়া ভবন কেন্দ্রিক। কারণ তিনি যে ভবনটিতে বসে কাজগুলো করতেন, রাজনীতি পরিচালনা করতেন, সেই বিল্ডিংটার নাম ছিল হাওয়া ভবন। তো যার ফলে এখানে আপনি দেখেন, এখানে তিনি প্রধানমন্ত্রীর পুত্র, তিনি সেখানে অফিস করতেন এবং রাজনৈতিক কর্মকাণ্ড তিনি সেখানে পরিচালনা করতেন, এবং সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে কাজ করতেন। হ্যাঁ, এবং তখন কি হতো, স্বাভাবিক তার কাছে বিভিন্ন স্বার্থান্বেষী গোষ্ঠী যেত, তারা হয়তো কেউ না কেউ বেনিফিশিয়ারি হয়েছেন, এটা আমি অস্বীকার করব না, কেউ না কেউ তো হয়েছেন, কিন্তু আলটিমেটলি সবার বেনিফিটগুলো গিয়ে এই দায়টা চাপতো কার উপরে? তারেক রহমান সাহেবের উপরে। মানে যেভাবে মার্কেটিংটা হচ্ছে, ওটা কি এক্সাজারেট মনে করেন কিনা? এটা অবশ্যই এক্সাজারেট। না হলে আপনি দেখেন, তারেক রহমান বাংলাদেশ থেকে গেলেন কত 2008 সালের 11 সেপ্টেম্বর, এবং উনি যাওয়ার পরে ওনার বিরুদ্ধে মোট 84টা মামলা হয়। এর মধ্যে 63টাই কিন্তু মানহানির মামলা, আরগুলো হচ্ছে বিভিন্ন সময় সম্পূরক চার্জশিটের নামে, যেমন 21 আগস্ট গ্রেনেড হামলা সহ আরও কিছু গুরুত্বপূর্ণ মামলা দিয়ে এগুলো করা হয়েছে, এবং তার বিরুদ্ধে কিন্তু একটাও কিন্তু ওইভাবে প্রমাণ পায় না। ইভেন আমি নিজে, আমার মনে আছে, আমি প্রথম যে ওনার বিরুদ্ধে যে চাঁদাবাজির মামলাটা হলো, আমি বলে রাখি, সেটা হচ্ছে আমিন আহমেদ ভূঁইয়া সেকশনের 1 কোটি টাকার চাঁদাবাজির একটা মামলা। আমি তখন আমার তখন কলিগ ছিল, আমি কিন্তু 6 মাস আমিন আহমেদ ভূঁইয়ার পিছনে আমি লেগেছিলাম যে আসলে ঘটনাটা কি জানার জন্য। তো 111-এর গভর্নমেন্ট, উনি বলতে ভয়ও পাচ্ছেন, আবার নিরাপত্তাহীনতাও ভুগছেন। এরপরে আমি 6 মাস ওনার পিছনে ঘুরে ওনাকে রাজি করালাম। কখন? যেদিন তখনও কিন্তু ছিল, ওই 111-এর গভর্নমেন্ট ছিল। হ্যাঁ, তো লাস্ট দিন যেদিন, তাদের যে শেষ দিন 18ই ডিসেম্বর সম্ভবত, তার আগের দিনে ওনাকে আমি ফোন দিলাম, আমি কালকে একটু আসতে চাই।
পরে উনি বলতে চাইলেন না, আমি পরে ওনাকে একটু একটু ঠেস মেরে একটা কথা বললাম, বলার পরে ঠিক আছে আসো। গিয়ে বসে থেকে আমি বলছি আগে আমাকে বলতে হবে, আমাকে অন ক্যামেরায়? হ্যাঁ। তখন উনি আচ্ছা অনেকক্ষণ বসে বসে চিন্তা ভাবনা, আচ্ছা ঠিক আছে। পরে আমাকে অন ক্যামেরায় উনি বলে ফেললেন যে ওইটা আমি মামলাটা করি না, ওটা একটা জাল মামলা, সাদা কাগজে আমার আমার নাম দিয়ে, মানে স্বাক্ষর নিয়ে পরে মামলা লেখা হয়েছে? হ্যাঁ, এটা একটা জাল মামলা। এবং উনি এটাও বলেছেন যে বাংলাদেশের প্রত্যেক নাগরিকের মামলা করার অধিকার থাকা উচিত। এবং এই ঘটনাটা এমন সময় ঘটছে, সেই দিন বেগম খালেদা জিয়া কিন্তু বগুড়ায় নির্বাচনী সমাবেশ করছিলেন। এবং এই যে ওনার যে স্টেটমেন্টটা, এটা যখন আমি তখন দিগন্ত টিভিতে কাজ করি, যখন আমরা লাইভ চালানোর পরপরই আরও চারটা মামলা চাঁদাবাজির ওনার নামে যারা করেছিলেন সবাই কিন্তু প্রত্যাহার করে ফেলেন পরবর্তী 2-3 দিনের মধ্যেই। তার মানে একটা সাহস তারা পেলেন। এবং আপনি দেখেন এই মানে আমি অন্তত কাছ থেকে সেই সময় যতটুকু দেখেছি, ওনার ব্যক্তিগত অসততা বা এই যে দুর্নীতিপরায়ণতা, ওনাকে যেভাবে মিডিয়া মানে Expose হয়েছে। ভিলেন বানানোর চেষ্টা করা হয়েছে পরিকল্পিতভাবে, আমি মনে করি যে পরিকল্পিতভাবে। কেন? কারণ ওই যে ওনার যেই ভিশন, যে রাজনৈতিক দলগুলোকে স্ট্রেংথেন করা, তার ছাত্রদল, তার বিএনপি, তৃণমূল পর্যায়ে তৃণমূল যে সমাবেশগুলো করছিলেন, এগুলো করতে করতে উনি কিন্তু মোটামুটি একটা জনপ্রিয়তার দিকে চলে যাচ্ছিলেন। এবং তার জনপ্রিয়তাও সেই সময় বেশ আকাশচুম্বী ছিল। এবং পরবর্তীতে এই আমি মনে করি ওইটারই একটা ফল যে ওনার বিরুদ্ধে এই মিডিয়া অপপ্রচারের মাধ্যমে বিরতি নিয়ে এসে আপনি আপনার কাছে আসবো, সেটা বলছিলেন। এটা আমার মনে হয় না, কারণ এর মধ্যে 17টা বছর চলে গেছেন। যেই সময় এই অভিযোগগুলো করা হয়েছিল তার সেই সময়ের বয়স আর এখনকার বয়স, তার এখনকার ম্যাচুরিটি, তার এখনকার দেশ নিয়ে ভাবনা, তার বাংলাদেশের মেইন সমস্যাগুলো কি, বিশেষ করে রাজনীতির ক্ষেত্রে, তারপরে শুনবে আমি যদি ওটাতে বলি যে একেবারে ওনার বিরুদ্ধে যে অভিযোগগুলো এসেছিল, আওয়ামী লীগ সরকার তদন্ত করেও কিন্তু তার কোনোটার প্রমাণ করতে পারেনি। আমার প্রশ্ন হলো, তাহলে ওগুলো যে ষড়যন্ত্র ছিল সেটা তো মোটামুটি প্রমাণিত, যে শক্তি ওই ষড়যন্ত্রগুলোর সঙ্গে সম্পৃক্ত সেটাও প্রমাণিত। তো তারা কি এখন নিষ্ক্রিয়? তারা নিষ্ক্রিয় না, তারা পরাজিত, সাইলেন্ট হয়ে রয়েছে, সাইলেন্ট মোডে আছে। তারা হয়তো তাদের সময় অনুযায়ী তারা হয়তো আবার অ্যাক্টিভ হয়ে যাবেন। সেটা এই নির্বাচনের আগে হবেন কিনা আমি জানি না, তবে ইন ফিউচারে যে হবেন না এটা আমি নিশ্চয়তা দিতে পারি না। তাহলে এটা কিভাবে, রনি ভাই আপনারা যে প্রশ্ন করে গিয়েছিলাম সেটার সাথে এইটা কিভাবে এই চ্যালেঞ্জটা মোকাবেলা তাই কিভাবে করবেন? রিলেট করা যাবে প্রশ্নটা। দেখেন, এই গণ অভ্যুত্থানে কিন্তু কোনো মতাদর্শ ছিল না, এটা ছিল একটা স্পিরিট। এখানে উদিচি, ছায়ানট এরাও যেমন নামছে, বা আপনার হিন্দু, মুদ্দ, মুসলিম, গৃহবধূ সবাই নামছে। ফলে এখন গণতান্ত্রিক রাষ্ট্রে এই বিভাজনটা করা যাবে না যে তুমি আমার লোক না তার লোক, তুমি অমুক পক্ষের না তমুক পক্ষের, অপরাধী বাদে আর সবাই বাংলাদেশের পক্ষের, এখানকার যারা জনগণ। আর যারা বাংলাদেশ বিরোধী তারা তো পালাতক। ফলে এখানে একটা রিকনসিলেশন লাগবে এবং সোশ্যাল ডায়লগ, যেটা আমি বললাম যে এক গ্রুপ আরেক গ্রুপের সাথে ডায়লগের অবস্থাটা লাগবে। এখানে যদি আপনি একটাকে রিকনসিলিয়েশন কার মধ্যেকার? এক গ্রুপের সাথে আরেক গ্রুপের, অপরাধী ছাড়া, আপনার ভিন্ন চিন্তা যদি থাকে, আওয়ামী লীগের সাথে বিএনপির বা জামাতের, না আওয়ামী লীগ বিএনপি শুধু না, এটা রিকনসিলিয়েশন দ্বারা শাপলা শাহবাগী শক্তির তো রিকনসিলিয়েশন লাগবে। আপনি যে এখানে বাঙালি জাতীয়তাবাদের নামে একটা ফ্যাসিবাদ তৈরি করলেন, হ্যাঁ, আপনি তো এখন আপনি আওয়ামী লীগকে যে কালচারালি শক্তিশালী করার মধ্য দিয়ে এতগুলো বছর এখানে গণতন্ত্র হরণের প্রক্রিয়ার মধ্যে যুক্ত ছিলেন, এটার জন্য আপনি সরি ফিল করবেন না? আপনি আপনার চিন্তাটা পরিবর্তন করবেন না? গণঅভ্যুত্থানের মধ্যে নতুন মতাদর্শের এই ধারায় যতগুলো শক্তি আছে, সবাইকে শক্তি আছে, শাহবাগী যদি বলেন, সাথে যদি আওয়ামী লীগ বলেন, তারা কি কেউ মনে করে কিনা, আপনি দেখেছেন কিনা যে 5 আগস্টে যেটা হয়েছে সেটা একটা গণঅভ্যুত্থান বা বিপ্লব, কোনোটা মনে করে? তারা মনে না করলে কিছু আসা যায় না তো। অন্ধ হইলে প্রলয় বন্ধ থাকে না তো। আপনি অন্ধ হইলে প্রলয় বন্ধ থাকে। রিকনসিলিয়েশন কিভাবে করবেন? রিকনসিলিয়েশন না হইলে আপনি যদি ধরেন যে এখন যদি আওয়ামী সাপোর্টাররা মনে নাই করে যে ওইটা শেখ হাসিনা হত্যাযজ্ঞ ছিল, ওইটা বড় ধরনের গণহত্যা ছিল, তা যদি মনেই না করে, ইন্টারন্যাশনালি প্রুফ তো, জাতিসংঘের রিপোর্ট আছে, কিন্তু তারা তো মনে করছে না। তারা মনে না করাতে কিছু আসা যায় না তো ভাই। রিয়েলিটি, বাস্তব বলে না যে বাস্তবতা মাইনা নাও, রিয়েলিটি চেঞ্জ হয়ে গেছে। আপনি মনে না করলে কিছু আসা যাচ্ছে না তো, কারণ এখন এই জন্যই তো চ্যালেঞ্জটা। এমন দ্বিতীয় প্রশ্ন করি, ফলে এখন ডেইলি স্টার প্রথম আলোতে হামলা হয়েছে, তার মানে ডেইলি স্টার প্রথম আলো যদি কোনো অন্যায় করে, এই যে দেখেন তারেক রহমান নিয়ে আমরা কথা বলতেছি, তারেক রহমানের চরিত্র হননের ক্ষেত্রে বিএনপি, জামাত, ইন্ডিয়া, প্রথম আলো সবার পজিশন তো কখনো কখনো এক হয়ে যাচ্ছে।
ন্যারেটিভ পলিটিক্স। আমরা 5 তারিখের পরে পোস্ট ন্যারেটিভ যুগে চলে আসছি। আপনি আমার সমালোচনা করেন, আমি আপনার সমালোচনা করব, কোনো সমস্যা নেই, কিন্তু প্রোপাগান্ডা করা যাবে না, চরিত্র হরণের রাজনীতি করা যাবে না, মানুষের মর্যাদাবোধকে আহত করা যাবে না। আমি তো সেটাই বলতেছি। কিন্তু এখানে এখন ডেইলি স্টার প্রথম আলোতে হামলাকে এত বড় করে দেখানোর কারণ কি? বড় করে দেখানোর কারণটা হলো যে ডেফিনেটলি 5 তারিখের পরে তো এই জিনিসটা সবাইকে শক্ট করে ফেলছে। এটা তো আমরা কেউ আশা করি, এটা তো হইতে পারে না, এটা কেন হবে? কিন্তু একদিকে আপনি এটা বলবেন, এটার জন্য আমরা প্রতিবাদ জানাচ্ছি, আমরা তার বয়ান বা তার স্টাইলটা আমরা ফলো মানে প্রেসক্রাইব করি না, সমর্থন করি না, তারপরে আমরা প্রতিবাদ জানাচ্ছি। তার মানে এটা না যে আপনার বিগত দিনের যে কার্যক্রম, আপনি যে তারেক রহমানের এই যে চরিত্র হননের এটা লাগাতার কিচ্ছা 15 বছর ধরে চালাইলেন, সেটা কি তাহলে এখন আপনি তারেক রহমানের প্রশংসা করলে কি হয়ে যাবে? ঠিক হয়ে যাবে? এটা হয়তো হয় না। আপনার নিজেকে সরি বলতে হবে এবং আপনার কোর্সটা রিভাইজ করে নতুন বাংলাদেশকে গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের ক্ষেত্রে আপনার ভূমিকাটা নিতে হবে। এই জন্য দেখেন এখানে একটা কথা আসছে, কনস্পিরেসি পার্ট অফ পলিটিক্স। না, আমি যেটা বলছি ওটা উত্তর পানি, কিন্তু যে বিএনপি যে ক্যারেক্টার যে রাজনৈতিক দল হিসাবে সেই জায়গাটাতে একেবারে সেন্টার ওকে বুঝছে। এখন বিএনপির ক্যারেক্টারটা কি? এটা নিয়ে একটা বল। বিএনপি কোনো মতাদর্শিক রাজনৈতিক দল না। বিএনপি হলো সব দলের একটা পার্টি। এখানে ডান আছে, বাম আছে, হ্যাঁ আসলে কি তাই? শুনবে তাই মনে করেন? এবং বিএনপির রাজনীতি ডান বাম ঝান্ডু বাম সব আছে। কিন্তু বিএনপির চ্যালেঞ্জটা কোথায়? চ্যালেঞ্জটা হলো মতাদর্শ ভিত্তিক না, মূল্যবোধ ভিত্তিক, ভ্যালু বেসড পলিটিক্স। আচ্ছা ঠিক আছে, ধরলাম এটা। না ভ্যালু বেসড পলিটিক্স এবার আপনি করবেন কি দিয়া? পারসন উইথ ভ্যালুস দ্বারা। সে ডান না বাম এটা গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হলো সে বাংলাদেশপন্থী কিনা, সে সৎ কিনা। এটা হলো 1 নম্বর যোগ্যতা। উদাহরণ দিই, জিয়াউর রহমান কি করছিল? তার যে প্রধান আপনার প্রতিরক্ষা কর্মকর্তা মানে নিরাপত্তা কর্মকর্তা, সেই লোক কি রক্ষী বাহিনীতে ছিল না? রক্ষী বাহিনী থেকে আইসা তার প্রধান নিরাপত্তা কর্মকর্তা হয় নাই মাহফুজ? কিভাবে হয়েছে? হয়েছে তার যোগ্যতার কারণে, কারণ সে আসলে আর্টিলারিতে খুব ভালো, এক্সিলেন্ট। এবং বলে না জিয়াউর রহমান অমুক রাজাকার তমুক রাজাকার এগুলি পুনর্বাসন করছে। আরে ভাই, সে তো রাজাকার টাজাকার দেখেন নেই, সে দেখছে লোকটা অপরাধ করে নাই। হ্যাঁ, অপরাধ না থাকলে মানে বড় মেজর অপরাধ নাই, লোকটা যোগ্য। তাই জন্য জিয়াউর রহমান ক্যাবিনেটকে কি বলা হয়? যে সবচেয়ে মেধাবীদের ক্যাবিনেট বলা হয়। দেশ পুনর্গঠনের জন্য আপনার এই জিনিসটা লাগবে। আপনি যদি এখনই আপনি জামাত, আমি বিএনপি, ওএনসিপি বিভক্ত করেন, আপনি দেশ পুনর্গঠন করবেন কিভাবে? দেশ পুনর্গঠন প্রক্রিয়াটা হলো ভ্যালু বেসড। এখানে সবচেয়ে যোগ্য লোককে, যে সবচেয়ে সৎ, যে সবচেয়ে ত্যাগী, এই যোগ্য যদি হয় তাহলে 1 লাখ লোকের মন্ত্রী বানাইতে হবে। আমিও ত্যাগী, আপনিও, তুইও মো ত্যাগী, ত্যাগী দিয়ে লাভ নেই ভাই। সবচেয়ে যোগ্য লোক হলো সেই যে সবচেয়ে অনেস্ট। এটা হলো 1 নম্বর যোগ্যতা। ভ্যালু বেসড পলিটিক্স এইটাই। জিয়াউর রহমান বিএনপি কেন টিকে আছে? এই নেতাকর্মীর কারণে, জনগণের কারণে, নীরব সমর্থনের কারণে। কোথেকে আসছে? ট্রাস্টটা কোথেকে আসছে? আসছে জিয়াউর রহমান অনেস্টি। আসছে কোথায়? আসছে বেগম খালেদা জিয়ার এক নিরাপদ ভূমিকার কারণে, যে মহিলা জীবন যায় তারপর পজিশন চেঞ্জ করে না। এইটাই হলো বিএনপি। বিএনপি কোনো মতাদর্শ ভিত্তিক দল না। এই জন্য আপনি ডান বলেন, বাম বলেন, সেন্টার লেফট, সেন্টার রাইট, এই সমস্ত হিসাব আপনারা করতে পারেন, কিন্তু সেই হিসাব দিয়ে বিএনপির চলবে না। বিএনপিকে যেটা করতে হবে, এখানে বাংলাদেশ পন্থার, এই মধ্যপন্থার রাজনীতিকে ফিলোসফিক্যালি কালচারালি মূলধারা করতে হবে। এখানে বামপন্থীরা মনে করতেছে কি যে এখন বিএনপিকে আমাদের সমর্থন করে অথবা আমাদের ছাড়া বিএনপি চলবে না, আমরা বিএনপিকে আমাদের মতো করে চালাবো। ডানপন্থীরা মনে করে বিএনপি তাহলে তো হ্যাঁ এটা তো বামপন্থী হয়ে যাচ্ছে না, আমাদের মতো করে চালাবো। নো, বিএনপি ডানপন্থীও না, বামপন্থীও না। বিএনপি বাংলাদেশ পন্থা। এই যে বাংলাদেশি জাতীয়তাবাদ, এটা হলো সমস্ত পন্থার বাইরে একটা মূল্যবোধ ভিত্তিক বাংলাদেশি পরিচয়। এটা একটা আমাদের সিভিলাইজেশনাল পরিচয়, এই জায়গার থেকে আসবে। আপনি কি বিশ্বাস করেন এটা গুরুত্বপূর্ণ না বাংলাদেশের জন্য। গুরুত্বপূর্ণ হলো আপনার অধিকার রাষ্ট্র নিশ্চিত করে কিনা। আগামী দিনের বাংলাদেশ হলো দল যার যার রাষ্ট্রসভার। আমার একটা রাষ্ট্র গঠন প্রকল্প লাগবে। এইবার তারেক রহমানের বক্তব্য সেটাই আছে। চ্যালেঞ্জ হলো এইটা, চ্যালেঞ্জ হলো আই হ্যাভ এ প্ল্যান। এবং চ্যালেঞ্জ কি? চ্যালেঞ্জটা হলো ডানপন্থীকে খুশি করে না, বামপন্থীকে খুশি করে না। চ্যালেঞ্জ করে হলো সাধারণ মানুষকে। একটা সাধারণ খেটে খাওয়া মানুষ, ও ডানপন্থী বামপন্থী দিয়ে প্রো পিপল পলিটিক্স হবে। ডানপন্থী সে ফাংশন করে তার ডে টু ডে লাইফের ক্ষেত্রে কোন দলের প্রস্তাবনাটা কি। আমি কালকে থেকে আমি সিএনজি ওয়ালা সাধারণ মানুষের সাথে কথা বলতেছিলাম। হ্যাঁ, তাদেরকে এই আবেগ স্পর্শ করেছে, কিন্তু আমি যে কথাটা বললাম, এই আবেগের ফসলটা যদি নেতাকর্মীদের মধ্যে আপনি যদি সীমাবদ্ধ রাখেন, তাহলে তো এই যে আপনি ধরেন একটা ঐতিহাসিক প্রত্যাবর্তন, শুধু প্রত্যাবর্তন না, এটাকে তারেক রহমানের প্রত্যাবর্তন বলবেন? আমি তো বলবো এট দ্য সেম টাইম পলিটিক্যাল পুনর্জন্ম, রাজনৈতিক পুনর্জন্ম। তার এই রাজনৈতিক পুনর্জন্মের ফসলটা তো তাহলে আপনার প্রধান কাজ কি? বিএনপি ধরেন আপনি বিএনপির কর্মী বা নেতা, আপনার প্রধান কাজ হইল এই যে সাধারণ সিএনজি চালক, রিক্সাওয়ালা, কৃষক, তার কাছে এই ফসলটা পৌঁছানোর জন্য কি লাগবে? রাষ্ট্র গঠনের একটা পরিকল্পনা লাগবে। সেটাই তারেক রহমান বলেছেন, আই হ্যাভ এ প্ল্যান, উই হ্যাভ এ প্ল্যান। এই প্ল্যানটার কোনো রেটরিক্স না।
এটা বাস্তব ভিত্তিকভাবে এই প্ল্যানটা পৌঁছাই দিতে হবে। এটাই বাংলাদেশের সামনে বড় চ্যালেঞ্জ। এই জন্য কি লাগবে? স্ট্যাবিলিটি লাগবে। আগে মানুষের মর্যাদা বোধ লাগবে, আগে আইন শৃঙ্খলার অবস্থা ফেরত দিতে হবে, আগে মানুষকে নিরাপত্তা দিতে হবে, আগে নিরাপত্তা দেন নিশ্চিত করেন, তারপরে রাষ্ট্রীয় কাঠামোটাকে এমন করেন যে আপনি ডানপন্থী হন, বামপন্থী হন, হিন্দু হন, মুসলমান হন, রাষ্ট্র আপনার অধিকার নিশ্চিত করবে। আপনি মেধার ভিত্তিতে চাকরি পাবেন। রাষ্ট্র হবে নিরপেক্ষ। রাষ্ট্র কোনো মতাদর্শিক যখনই হবে তখন সে ফ্যাসিস্ট হয়ে উঠবে, হোক সে বামপন্থী মতাদর্শের, হোক সে ডানপন্থী মতাদর্শের। এই জন্য রাষ্ট্রকে আমরা কোনো ইডিওসেন্ট্রিক প্রতিষ্ঠান, এই যে আলথুসারের আলোচনা, হ্যাঁ, স্টেট অ্যাপারেটাস অ্যান্ড ইডিওলজি হাসিনা কি কোনোদিন বলছে যে আমি স্বৈরাচার ফ্যাসিস্ট, আমার পক্ষে থাকতে হবে সবাইকে? সে বলছে আমি গণতন্ত্রের স্বার্থে তোমাদের সাথে আছি। ইভেন গণতন্ত্রকেও যদি আপনি একটা ইডিওলজি বা মতাদর্শ আকারে চর্চা করেন এবং রাষ্ট্র ক্ষমতা সে যখন নিবে সে ফ্যাসিস্ট হয়ে উঠবে। এই জন্য আমি মনে করি চেক অ্যান্ড ব্যালেন্সের জন্য বাংলাদেশে এই মুহূর্তে একটা মধ্যপন্থার রাজনীতিকে শক্তিশালী করা দরকার, স্ট্যাবিলিটি আনা দরকার। এখানে যারা অন্যান্য সম্প্রদায় আছেন, ধর্মভিত্তিক রাজনীতি করতে যাচ্ছেন, আপনারা বৃহত্তর সমাজের সাথে একটা ডায়লগ, একটা বাহাস, একটা তর্ক, হ্যাঁ, এরকম একটা সম্পর্ক গড়ে তোলেন। সম্পর্ক করার মধ্যে দিয়ে যার যার অধিকারের ব্যাপারে আপনি সোচ্চার হন। একটা হিন্দুর অধিকারের ব্যাপারে মুসলমান যখন সবচেয়ে বেশি সোচ্চার হবে, একটা মুসলমানের অধিকারের ব্যাপারে যখন হিন্দু কমিউনিটি সোচ্চার হবে, একজন শাহবাগীর অধিকারের ব্যাপারে যখন একজন সাপলার লোক সবচেয়ে বেশি সোচ্চার হবে, তখন বুঝতে হবে বাংলাদেশে গণতন্ত্র শুরু হয়েছে। ধন্যবাদ। শুনুন ভাই, একেবারে মানে রনি ভাই একটা কথা বলছে, মানে বিষয়টা খেয়াল করছেন কিনা, যে ভ্যালু বেজ নেতৃত্ব দরকার বিএনপির, সবচেয়ে গুরুত্বপূর্ণ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান থেকে শুরু করে মানে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তো প্রত্যেকের মধ্যে এই যোগ্যতাটাই সবচেয়ে বেশি ছিল। আমার প্রশ্ন হলো, 5 আগস্টের পর থেকে বিএনপির বিরুদ্ধে তার প্রতিপক্ষ যে অভিযোগগুলো তুলছে, সেটা কিন্তু এই জায়গাটাতে খুব বিএনপির নেতৃত্বের জায়গাটাতে চাঁদাবাজি থেকে শুরু করে যতগুলো কথা এসছে, দখল থেকে শুরু করে এই জায়গাটাতে সবচেয়ে বড় অবক্ষয় দেখা যাচ্ছে। সেটা সত্যি কিনা মিথ্যা সেটা পরে প্রমাণিত হবে। তারেক রহমান এসে কি সেই জায়গাটা রিকভার করতে পারবেন কিনা? ধন্যবাদ। দেখেন, তারেক রহমান দেশে আসার আগেই গত 2-3 দিনে একটা সংবাদ আমরা দেখেছি, সেটা হচ্ছে ভারতকে ম্যানেজ করে 3 দফা শর্তে তিনি দেশে আসছেন, নানান কথা এসছে, মানে হ্যাঁ, এগুলো কিন্তু অলরেডি, অথচ উনি বিভিন্ন ব্লগে হ্যাঁ, চলে। অথচ উনি কিন্তু ওনার বক্তব্যে আপনি খেয়াল করে থাকবেন যে আধিপত্যবাদ বিরোধী একটা কথা উল্লেখ করেছেন। হ্যাঁ, তার মানে কি? তার মানে সেই ওনার যেই ধ্যান ধারণা, যেই জনগণের যেই স্পিরিট, সেগুলো কিন্তু উনি মাথায় রেখে কিন্তু বক্তব্যটা সেভাবে দিচ্ছেন। আর একটা আজকে দেখলাম ভাইরাল হচ্ছে, সেটা হচ্ছে শেখ হাসিনার একটি বক্তব্য, সেটি হচ্ছে 2023 সালে বোধহয়, সাহস থাকলে দেশে আয়। সাহস থাকলে দেশে আয়। আর আবার আরেকটা হচ্ছে, আর এখন প্রধান কাজ তাকে বাইরে দেশ থেকে দেশে এনে তার বিচার করা। তো এখন কিন্তু এই জিনিসগুলো কিন্তু মানুষ যথেষ্ট শেয়ার করছে। তো আপনি যেটা বলছেন যে ভ্যালু বেজ রাজনীতি, সবচেয়ে শক্তি যে জায়গাটাতে, আসলে এখন যেটা আমার সহ আলোচক যেটা বলেছেন, যে আপনার প্রো পিপল পলিটিক্সটা প্রো পিপলকে বেসড হতে হবে। আপনি একদম তৃণমূল পর্যায়ে আমার যে কর্মসূচি, আমার যেই রাষ্ট্রীয় যে উন্নয়ন পরিকল্পনা, সেগুলোর মূলে কিন্তু আমার কৃষক, আমার যারা শ্রমিক, তাদেরকে কিন্তু আমার প্রায়োরিটি দিতে হবে। তাদেরকে যখন আমি প্রায়োরিটি দিব, তারা কিন্তু নিজেরা যখন মনে করবে যে হ্যাঁ, রাষ্ট্রটা আমার, আমি এই উৎপাদন করতে গিয়ে আমি কিছুটা বেনিফিট পাচ্ছি, আমি এটাতে পাচ্ছি, এটা, তখন কিন্তু সে রাষ্ট্রের সাথে তার যেই আত্মার জায়গা, সেটা কিন্তু কানেক্ট করে ফেলবে, এবং সে তখন তার একটা মোরাল একটা সাপোর্ট কিন্তু সরকার পাবে। তো সেই ধরনের আপনার উনি যেটা বললেন যে ভ্যালু সেন্ট্রিক যেই পলিটিক্স, এবং সেদিকেই মানুষকে যেতে হবে, সেদিকে বিএনপিকে যেতে হবে, এবং সেই যেগুলো মানুষ, সেই জায়গায় বিএনপি কতখানি সক্ষম, এটা ভ্যালু প্লুরালিটি করতে হবে। মানে কথা আরেকটা যে জিনিস বলতে বললে, সরি পরে আপনি সময় বললেন, এটা হলো ভ্যালু প্লুরালিটি। যেমন আপনার একটা ভ্যালু, আমার একটা ভ্যালু, ওনার একটা ভ্যালু। রাষ্ট্র কোনো ভ্যালুর দিকে ঝুঁকবে না, রাষ্ট্র প্রত্যেকটা ভ্যালুকে প্রোটেক্ট করবে। দ্যাট ইজ বিএনপির রাজনীতি। সবগুলোকে আপনি দেখেন, খালেদা জিয়ার সময় কোনো আলেম বিরক্ত ছিল, কোনো বামপন্থী অসন্তুষ্ট ছিল, ওনার সাথে রাজনীতি করতে আপনি পারেন। একটা জিনিস বিপু খেয়াল করে দেখবেন, সেটা হচ্ছে বেগম খালেদা জিয়াকে আমরা কত সেই আমার যতটুকু মনে পড়ে খুব অ্যাক্টিভলি আমরা 30 বছর থেকে তো দেখছেন, বিশেষ করে ফলো করছি। মিনিমাম 2 থেকে তো 1 থেকে 25-30 বছর থেকে তো আমরা সরাসরি ফলো করছি। তার আগে হয়তো আরো 5-10 বছর। তো আমরা কিন্তু ওনাকে কখনো কিন্তু খুব অ্যাগ্রেসিভলি কাউকে কথা বলতে দেখি নাই। শুধু একবার ওই যে বালুর ট্রাকের সেখানে ওই যে পুলিশের কিছু যারা ডিস্টার্ব করছিল, এই মেয়েরা এত কথা, এত জোরে কথা বলো, বাড়ি কোথায় গোপালী, এই একটাই কিন্তু আমরা শুনেছি, মানে একদম পুরো রাজনীতি জীবনে একটাই শুনেছি, তাও ব্যক্তিকেন্দ্রিক, যাদের সেখানে ডিস্টার্বের কারণে উনি ডিস্টার্ব হচ্ছিলেন। এরপরে আপনি দেখেন, এই
ওসমান হাদি যখন এভারকেয়ারে ছিলেন, ডাক্তার জুবাইদা রহমান ওসমান হাদির ভাই বা ওনারা ওখানে ছিলেন। পরিবার ছিল, হ্যাঁ। কি সুন্দর, মানে কত সফটলি মানে তাদেরকে বলছেন যে আমার লোকজন আছে, কিছু লাগলে আপনারা তাদেরকে বলবেন, ওরা এনে দিবে। এরপরে দেখেন তারেক রহমান সাহেব আসলেন। একটা জিনিস আমার কাছে খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে 17 বছর আগে যে তারেক রহমান, 18 বছর আগের ওই সময়ের চেয়ে এই তারেক রহমানের লুকটা সম্পূর্ণ ডিফারেন্ট বলতে তার সিনিয়রদের প্রতি যে রেসপেক্ট, তার কথা বলার, তার মানুষের সাথে যেই মানে মানুষের সাথে মেশার যে আকুতিটা, সেটা কিন্তু একদম বডি ল্যাঙ্গুয়েজ হ্যাঁ, অনেক বড়, এবং কথাবার্তা প্রতিটা শব্দ চান। উনি কিন্তু কখনো আক্রমণাত্মক কথা বলেন না, এবং আজকেও কিন্তু আওয়ামী লীগ বা শেখ হাসিনাকে নিয়ে কোনো কটু কথা তিনি বলেননি। তো এই যে মানে চেঞ্জ হওয়া, যে আমরা 5 তারিখের পরে আমাদের মনোজগতের যে পরিবর্তন হয়ে গেছে, সেটা কিন্তু আমাদের কাজে কর্মে সেগুলো প্রমাণ করতে হবে। আমরা যেসব কাজ যেগুলো করলে পাড়া মহল্লায় আমাদের বন্ধ হবে। এখন সময়টা তো অনেক বেশি কঠিন, মানে আইন শৃঙ্খলা নেই, মানে কাউকে নিয়ম মানানোটা খুব টাফ, নিয়ন্ত্রণ করাটা। এখন সেই বিষয়গুলো তিনি এতদিন তো অ্যাড্রেস করেছেন এবং নিজেও সেগুলো মনিটরিং করেছেন। এখন দেখার বিষয় যে উনি প্র্যাকটিক্যালি আসলে কতটুকু তার যে নেতাকর্মী যাদেরকে অ্যাকোমোডেট করে এই মানুষ যাতে কষ্ট না পায় এমন কোনো কাজ যাতে তারা না করে, সেটা থেকে বিরত থাকে, সেটা তিনি এখন অ্যাড্রেস করবেন, এবং এটাই তার জন্য এখন অন্যতম বড় চ্যালেঞ্জ। ধন্যবাদ রনি ভাই। জি। একেবারে বিএনপি তার রাজনৈতিক জীবনে শুরু থেকে এখন পর্যন্ত কখনোই ইসলামপন্থী দলগুলোর সাথে তার কখনো ডিবেট হয়নি। ইসলামপন্থী দলগুলো সাপোর্ট পেয়েছে সব সময়, প্রত্যেকটা নির্বাচনে, শহীদ রাষ্ট্রপতি মানে দল খোলা থেকে শুরু করে এখন পর্যন্ত। এইবারই প্রথম হয়তো ইসলামপন্থী দলগুলোকে তার ডিল করতে হচ্ছে। সেই জায়গাটাতে তারেক রহমান কি বড় ধরনের বেগ পাবেন? না, একদমই না। আমি মনে করি ইসলামপন্থী দলগুলোর সাথে, ইভেন জামাত ইসলামের সাথে বিএনপির যে মুখোমুখি অবস্থানটা, এইটা কখনোই তারা করতে হয়নি। কারণ হলে এটা আনন্যাচারাল, এটা সম্ভব না। কেন সম্ভব না? এটা একটা কালেকটিভ কমন ভিকটিমহুডের মধ্য দিয়ে সম্পর্কটা আগাইছে বিগত লম্বা সময় ধরে। ধরেন যে বিএনপির নেতা এবং জামাত নেতা একসাথে জেল খাটছে, জেলে একসাথে খাবার টাবার ভাগ করে খাইছে, একজনের ইমামতি আর একজন নামাজ পড়ছে, এবার মুখোমুখি মিছিল লেখিয়ে একটা একসাথে কোবাবে না গলাগলি করবে না গোলাগুলি করবে? ক্ষমতা রাজনীতিতে কি আসলে সম্ভব? সম্ভব না। এটা 16-17 বছরের জীবন। আমাদের দেখেন বাংলাদেশে যারা গণতন্ত্রপন্থী রাজনীতি করছে তাদের জীবনের একটা সোনালী সময় এই ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করতে করতে চলে গেছে। বস্তুগতভাবে রাজনীতি করে আর কোনো কিছু অ্যাচিভ করার নাই, তার জীবনের সর্বোচ্চ অ্যাচিভমেন্ট তারা দেখে ফেলছে হাসিনার পতন। ফলে খুব 2-4টা ব্যতিক্রম খবিশ লোকজন তো থাকেই সমাজে, সব জায়গায় থাকে। সেটা বাইরে আপনি ইভেন ধরেন তারেক রহমান যখন জামাতকে কিছুদিন আগে প্রথমবারের মতো অ্যাড্রেস করলো, জামাতের লোকজনের কি আপনার সত্যিই জামাতের লোকজন কিন্তু কাউন্টার দেয় না, বলছে এটা উনি বলছে, ওনার জায়গা থেকে বলছে, আমরা কিন্তু কাউন্টার দিব না। আমি কিন্তু অ্যাগ্রেসিভলি কাউন্টার দিতে দেখি নাই সোশ্যাল মিডিয়াতে। এখন আমি যে কথাটা আগে বলতেছিলাম যে সমাজে একটা ডায়লগ ছাড়া গণতন্ত্র হয় না। এখন এই ডায়লগকে ক্ষতিগ্রস্ত করে কারা? ডায়লগকে ক্ষতিগ্রস্ত করে ধরেন একটা বক্তব্য বললো তারেক রহমান, এটাকে আপনি মেনোবারিং করলেন নিজের মতো, যেমন ধরেন উই আই হ্যাভ এ প্ল্যান। হ্যাঁ, এখন আপনি তরে প্ল্যান দিতে কে কইছে, প্ল্যান আছে নাকি এই সেই, আপনি ধরেন এটাকে আপনার মতো করে ব্যাখ্যা করলেন যে আসলে কিছু নাই, সে বানায়া বলতেছে এই সেই বললে আপনি একটা ন্যারেশন তৈরি করলেন। হ্যাঁ, আপনি দেখেন এখানে 15 বছর ধরে যে ন্যারেটিভ পলিটিক্স তৈরি করা হয়েছে, সো কল্ড মেইনস্ট্রিম মিডিয়া থেকে শুরু করে পার্শ্ববর্তী দেশ, শত্রু রাষ্ট্র এবং এখন প্রতিযোগী, আপনি তার নব্য প্রতিযোগী হইয়া একই ব্যাপার যদি চর্চা করেন, একই বিষয় যদি তার সাথে চর্চা করেন, এটা আপনার সাথে এর আগেও আমি বলছি, তাহলে তো আপনি তার শত্রুরা তার সাথে যে আচরণ করলো এটাই করলেন, সে ইয়েট নট টেস্টেড, সে রাষ্ট্র ক্ষমতায় নাই, এখনই আপনি তার ব্যর্থ কিভাবে প্রমাণ করেন? এখনই আপনি কিভাবে তাকে জাজমেন্ট দেন? আপনি তাকে সমালোচনা করেন, আপনি তাকে কারেক্ট করেন, গঠনমূলক সমালোচনা করেন, আপনি হ্যাঁ ব্রুটালি সমালোচনা করেন, কিন্তু আপনি তার ক্যারেক্টার অ্যাসাসিনেশন কিভাবে করেন, আপনি তার চরিত্র হনন কিভাবে করেন? এখনো পর্যন্ত সে যে দায়িত্ব পায় নাই, সে দায়িত্বের বিষয়ে আপনি এখনই কিভাবে তারা রায় দিয়ে দেন? এটা তো অন্যায়। তো ফলে এই ডায়লগের কন্ডিশনটা নষ্ট হয় থ্রু দ্য প্রোপাগান্ডা। সোশ্যাল মিডিয়াতে এই যে একটা বিষাক্ত পরিবেশ তৈরি করে ফেলা হচ্ছে, হ্যাঁ, একজন আরেকজনের সমালোচনা করার মধ্যে, সেই ব্যক্তিগুলো কি বসে আছে? সেই ব্যক্তিগুলো বসে থাকবে না, কিন্তু সেটা কোনো সমস্যা না। কেন সমস্যা না আমি আপনাকে বলি। হ্যাঁ, কারণ হইল কনস্পিরেসি ইজ দ্য পার্ট অফ পলিটিক্স। আপনি যদি ম্যাকিয়াভেলি ভালো করে খেয়াল করেন, ফলো করেন,
ফলে আপনি পলিটিক্স করবেন আর কনস্পিরেসি ডিল করবেন না, Deal করবেন আপনার না। ক্ষমতা আসার দরকার নেই, ক্ষমতা চিন্তা করার দরকার নেই। কনস্পিরেসি এটা থাকবে রাজনীতির part। চাণক্যের একটা এই কথা। কথা হইলো এটা, এই কনস্পিরেসিকে আপনি কখন সাথে নেবেন আর কখন অ্যাটাক করবেন, দ্যাটস দ্য ডিসাইসিভ মোমেন্ট ফর দ্য পাওয়ার। আপনি এই কনস্পিরেসি থাকবে, আপনার পাশে থাকবে, আপনার কাছে থাকবে, আপনার চেয়ারের পাশের চেয়ারটা কনস্পিরেসি করতে পারে বসে। কথা হলো আপনি কিভাবে ডিল করতেছেন এবং কখন আপনি তাকে শত্রু হিসাবে নিতেছেন এবং কখন তাকে আপনি মিত্র হিসাবে ডিল করছেন। দ্যাটস দ্য পাওয়ার গেম। ধন্যবাদ সুমন ভাই, একেবারে শেষ 2 মিনিট আপনার সময়, যদি কিছু অ্যাড করতে চান সাথে আমি একটা বিষয় সেটা উল্লেখ করতে চাই, সেটা হচ্ছে আমি ব্যক্তিগতভাবে জানি গত 4-5 বছর থেকেই তারেক রহমান সাহেব সে দেশে, বিশেষ করে লন্ডনের যেখানে তিনি আছেন, তার সারাউন্ডিংসে যারা ছিলেন অনেককে দিয়ে অনেক কাজ উনি করিয়েছেন এবং বিশেষ করে ধরেন স্বাস্থ্য নিয়ে কাউকে দায়িত্ব দিয়েছেন যে আপনি এটা এটা করেন, বাংলাদেশের জন্য কি করা যায়, যুক্তরাজ্যে কি অবস্থা, বাংলাদেশে কিভাবে এটা অ্যাপ্লিকেবল করা যায়, তারপরে পলিটিক্স নিয়ে, রাষ্ট্র কাঠামো সংস্কার, এগুলো নিয়ে। যেমন সেখান থেকে কিন্তু এই যে নতুন নতুন যে বাংলাদেশের রাজনীতি, বিএনপি রাজনীতির যেই ইয়াং প্রজন্ম, ইয়াং চ্যাপ যাদেরকে দেখছেন আপনারা, তারা কিন্তু সেখান থেকে কিন্তু উঠে আসে এবং তারা কিন্তু দীর্ঘদিন ইউকে এবং বাংলাদেশ এই দুটো রিসার্চ করে তারা কিন্তু আসছেন এবং আমার ধারণা, আমি যদি ভুল না করি, এগুলারই একটা কম্বিনেশন, যেটা তিনি লাস্ট তার বক্তব্যে বলেছেন যে উই হ্যাভ এ প্ল্যান। এগুলো কমিশন হয়তো পরবর্তীতে তফসিলে তারা তাদের যদি যখন ক্ষমতা আসতে পারেন তারা সেটা apply নির্বাচনী করবেন ইশতেহারের সময় হয়তো জনগণের প্রকাশ করতে পারেন। রাইট। ধন্যবাদ সুমন ভাই, ধন্যবাদ রেজাউল করিম রনি। দর্শক, আজ এখানেই শেষ করছি সোনালী লাইফ ইন্স্যুরেন্স সংবাদ সংলাপ। আমরাও আশা করছি যে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি এগিয়ে যাবে, বাংলাদেশের রাজনীতিতে যে ফাটল, দলগুলোর মধ্যে যে বৈরিতা, সেটিও কমে আসবে। আজ এ পর্যন্তই।